बोलो बाबा बर्फानी की। যারা যারা ব্যাংক স্লট পাওনি, যারা যারা অনলাইনে স্লট পাওনি, আর আমি ফাইনালি কোনো কারণে একটা রুমও পেয়ে গেছি। আমরা তো মহাদেবের দর্শনে যাচ্ছি, আর যদি তোমরা মানুষ হিসেবে মহাদেবকে দেখতে চাও, এই হচ্ছে। একদম না। कहाँ से आप सब? हम विरार से मनोलपाड़ा। अच्छा, बॉम्बे से। মুম্বাই से। এরপরে আর মোবাইল নিয়ে যাওয়া যায় না, তাই আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। অসাধারণ সুন্দর, আর এরকম পাহাড়ের পাশ দিয়ে আমরা জার্নি করতে করতে যাচ্ছি। ও সেরা সেরা সেরা। ও ভারত মাতা কি জয়। অমরনাথ, যেখানে মহাদেব দেবী পার্বতীকে নিয়ে পায়ে হেঁটেই পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি রাস্তা ধরে এগিয়ে গেছিলেন শেষনাগ পঞ্চতরণী হয়ে অমরনাথ গুহার পথে, ও যেখানে বসে বলেছিলেন অমর হওয়ার গল্প। জীবনে প্রথমবার এই গল্পের জায়গার সাক্ষী হতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, যেখানে আমিও এই প্রত্যেকটা জায়গাকে সাক্ষী রেখে এক এক করে এগিয়ে চলেছিলাম। ও 36টা কিলোমিটার পায়ে হাঁটার পরে দর্শন পেয়েছিলাম বাবা বরফানির। আজ তোমাদের কাছে এই অমরনাথ যাত্রার প্রথম পর্ব তুলে ধরছি। 3-4টে পর্বের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো কিভাবে এই যাত্রা করতে হয় ও কিভাবে বাড়ি ফিরলাম। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে হচ্ছে জুন মাসের 27 তারিখ। দেবী পার্বতীকে মহাদেব অমরত্বের কাহিনী শোনানোর জন্য আজ থেকে বহু যুগ যুগ বছর আগে নাকি অমরনাথের যে গুহা, ওখানে গিয়ে বলেছিলেন এই অমরত্বের কাহিনী। আর সেই অমরত্বের কাহিনী ঠিক যেখানে বসে উনি শুনিয়েছিলেন, সেই জায়গাতেই আজকে আমার যাত্রা। এই যাত্রা শুরু করার আগে মহাদেব তার বাহন নন্দী ষাঁড়কে রেখে গেছিলেন পেহেলগাঁওতে। মাথায় থাকা যে চাঁদ, সেই চাঁদকে রেখে গেছিলেন চন্দনবাড়ি। তার গলায় থাকা যে সাপ, সেই সাপকে রেখে গেছিলেন শেষনাগে। আর সবশেষে জল, বায়ু, অগ্নি, আকাশ আর এই পৃথিবীকে সব কিছুকে একসাথে রেখে গেছিলেন পঞ্চতরণীতে। আর সবশেষে উনি পৌঁছেছিলেন অমরনাথের গুহায়, যেখানে বসে উনি পার্বতীকে অমরত্বের কাহিনী বলেছিলেন। আজকে সেই কাহিনী শোনাতেই আর সেই জায়গাটাকে দর্শন করতেই আমি বেরিয়ে পড়লাম জিরাট থেকে, তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। তাহলে চলো আজকের এই অমরনাথের নতুন যাত্রা, অমরনাথের কাহিনী, যেটা আজকে হচ্ছে 27 তারিখ, আর আমিও প্রায় 32 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে চন্দনবাড়ি থেকে যাত্রা করব এই অমরনাথ গুহার উদ্দেশ্যে। এখন চলে এসেছি জিরাট স্টেশনের সামনে, আর আপাতত লোকাল ট্রেন ঢুকছে। আর এই ট্রেনে করে আমার গন্তব্য, প্রথমে আমি যাচ্ছি কলকাতা রেলওয়ে স্টেশন। হাওড়া যাব, হাওড়া থেকে কলকাতা বা দক্ষিণেশ্বর যে কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ট্রেনে করে জম্মু তাওয়াই এক্সপ্রেস করে সোজা পৌঁছে যাব জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। তারপরে আমি কিভাবে পৌঁছাচ্ছি অমরনাথে, তোমরা পার্ট পার্ট করে সমস্ত কিছু দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আর এখানে লোকাল ট্রেন ঢুকছে, মা চলে এসছে ছাড়তে। দাও খাবার। হ্যাঁ সাবধানে যাবো। মানে হ্যাঁ কেঁদো না, কেঁদে লাভ নেই। মানে আমারও কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি একা একাই যাচ্ছি, কান্নাকাটি করো না। অমরনাথ যাত্রার কোনো অসুবিধা নেই। আরেকজন তো বলছে যে যাবে, তো তার সাথে যদি কন্ট্যাক্ট হয়ে যায় সেকেন্ড দিন ওনার সাথেই যাব। চলো, আমারও কষ্ট লাগছে, মাও কেঁদে ফেলেছে, কারণ অমরনাথ যাত্রা এতটা সোজা নয়। আর আমার যাত্রাটা কীভাবে হয়েছিল আমি তোমাদের সমস্ত কিছু বলবো। চলো যেতে যেতে গল্প হবে। মানে হঠাৎ করেই সমস্ত জার্নিটা আমি ঠিক করেছি, মানে তার আগের দিন পর্যন্ত আমার ঠিক ছিল না যে যাব, তারপরে হঠাৎ করে ঠিক হয়ে গেছে। এই যে ট্রেন ঢুকে গেল। আগে এইটা ফাঁকা ছিল, এখন ওইটা ফাঁকা হয়। ও এসে পৌঁছালাম। এখন সময় আপডেট হচ্ছে 10টার কাছাকাছি। আর এখান থেকে এখন সোজা চলে যাব কলকাতা রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি যেখানে ওলা উবেরগুলো দাঁড়িয়ে থাকে। চলো গাড়িতে এবার ওঠা যাক। এবার তাহলে উঠে পড়া যাক।
কলকাতা রেলওয়ে স্টেশনের জন্য রওনা দিলাম, আর এই হাওড়া রেলওয়ে স্টেশন ওল্ড কমপ্লেক্সকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে দেখো হাওড়া ব্রিজ। আমি ভেবেছিলাম বাইকে করে যাব, তবে দেখলাম যে না, বাইকের থেকে গাড়িতেই চলে যাই। বাইকে গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ওয়েলকাম টু কলকাতা রেলওয়ে স্টেশন। চলো, লাস্ট টাইম যখন কলকাতা রেলওয়ে স্টেশন এসেছিলাম তখন বাংলাদেশ গেছিলাম, ঢাকা গেছিলাম, আর আজকে আমার গন্তব্য ভারতের স্বর্গরাজ্যে জম্মু তাওয়াই স্টেশন যাওয়ার জন্য রোজ যে ট্রেনটা অ্যাভেলেবেল থাকে সেটা এই ট্রেন। আর আমার অমরনাথের ডেট অনুযায়ী আমাকে এটাই করতে হয়েছে, না হলে আমি ভেবেছিলাম হামসাফার আর না হলে হিমগিরি এক্সপ্রেসে করব। জম্মু তাওয়াই এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি টিকিট কাটার সময় একটা বড় ভুল করেছি, সেটা হচ্ছে এটার যে M1 কোচ মানে থার্ড ইকোনমি কোচ একটাই আছে, আর ওটাতেই আমি টিকিট কেটেছি, তাই আমার টিকিট RAC-তে হয়ে গেছে। থার্ড AC-তে যদি করতাম আশা রাখি আমি পুরো সিট পেয়ে যেতাম। এই হচ্ছে আমার M1 কোচ, এই কোচে আমি ট্রাভেল করব। আগেরবার যেহেতু থার্ড AC-তে জার্নি করেছি যখন কাশ্মীর গেছিলাম, তাই জন্য এবার ঠিক করলাম যে এই কোচটাতে ট্রাভেল করি। আমি চলে এসেছি এখন আমার এই M1 কোচে, যেটা একটাই আছে এই ট্রেনে, আর আমার সিট আপাতত RAC শেয়ারেবল। আর এখানে এই যে দেখো সমস্ত জিনিসপত্র, বালিশ, কম্বল যা যা দেবে এগুলো সব ওপরে রাখা আছে। আর এই হচ্ছে থার্ড ইকোনমি, যেটার ভাড়াটা ওই 200 টাকা মতন কম পড়ে, 150-200 টাকা মতন। আর সিটগুলো কি হয়, একটু জাস্ট ছোট ছোট হয়, মানে যখন নিচে কেউ শুতে যাবে তখন এটাকে অবশ্যই তুলেই শুতে হবে। আর সাধারণত থার্ড AC-তে কি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিটটা বেশ বড় থাকে, আর তার জন্য অসুবিধাটা কম হয়। উপরে, মাঝখানে আর নিচে এরকম 3টে সিট আছে, ঠিক যেমন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের যে কোচগুলো, মানে অ্যাকচুয়ালি এটা থেকেই অমৃত ভারতের ইন্সপিরেশন গেছে, তো ঠিক সেরকমই তোমরা দেখেছো অলরেডি। আর আমি এই ট্রেনটার সম্পর্কে কি আর বলবো, আগে যখন জানুয়ারি মাসে কাশ্মীর গেছিলাম তখন তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম এই ট্রেন জার্নিটা। আর তাই বেশি কিছু ট্রেন জার্নি করবো না, একদম আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছাই। রেস্টও নিতে হবে, কারণ অমরনাথ বাবার দর্শনে যাচ্ছি, এক আলাদা দর্শন হতে চলেছে। চলো আপাতত এই জার্নিটাকে এনজয় করব। সময় আপডেট এখন হচ্ছে 11:27, আর মাত্র 18 মিনিট পরে ট্রেন ছাড়বে। তবে থার্ড ইকোনমির ক্ষেত্রে এই যে জায়গাটা, সিটটা বেশ কিন্তু মানে ছোটোই লাগে, আমার আরও বেশি ছোট লাগে। কি করে RAC-তে যাবো জানি না, ম্যানেজ করতে হবে। আর আপাতত এই হচ্ছে কিছুটা ফেসিলিটিস বাগেরা। এখানে প্রত্যেকের সিটের সাথে এরকম লাইটস, এখানে মোবাইল হোল্ডার, এখানে চার্জিংয়ের ফেসিলিটি, প্রত্যেকটা সিটে এরকম লাইটের সিস্টেম আছে, মোবাইল হোল্ডার দেওয়া আছে, এখানে বোটেল হোল্ডার আছে। ব্যাস, AC চালু হয়ে গেল। চলো জার্নিটা তাহলে স্টার্ট করা যাক, ট্রেন ছাড়ুক তারপরে কথা হচ্ছে। এই যে দাদা সমস্ত এই যে চাদর যা যা হয় সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আমাদের আজকে লাকটা খুব ভালো, দাদা একদম নতুন বালিশের কভার টভার নিয়ে চলে এসছে, বিশাল ব্যাপার। আর একদম এই যে এইটা কিন্তু খুব ভালো সিস্টেম, যে একদম এসে তোমরা নতুন বালিশের কভার নিজেরাই একদম এইভাবে পরিয়ে নিতে পারবে, বা দাদাই পরিয়ে দিচ্ছে, ভালো বেশ। আর এই যে ট্রেন ছেড়ে দিল, এখন সময় আপডেট 11:45, একদম ডট টাইমেই ছেড়ে দিয়েছে। চলো ভোলেনাথের নাম নিয়ে তাহলে নতুন আরও একটা জার্নি, যেটা আমার জীবনে এই প্রথমবার। মানে তোমরা এই কিছুদিন আগে আমার কেদারনাথ, বদ্রীনাথ সব কিছুই দেখেছো, আবার নতুন এক মানে বাবার আর এক দর্শনে যাচ্ছি, মানে আলাদাই কিন্তু হতে চলেছে। তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব, আশা করছি জার্নিটা বেশ ভালোই হবে। চলো তাহলে যাওয়া যাক, বরফানি বাবার নাম নিয়ে বেরোনো যাক। হর হর মহাদেব। ওহ, কত বাধা বিপত্তির পর আমি আজকে এই ট্রেনে, সত্যি বলছি। আমি বলছিলাম যে তোমাদেরকে বলবো যে আমার সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে, এবার তোমাদের বলি। এপ্রিল মাসের 15 তারিখে বাবা অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন অনলাইন সেটা স্টার্ট হয়, আর আমি তখন বাড়িতেই ছিলাম। 3 দিন পরে বেরিয়ে যাই বাংলাদেশ, আর তারপরে আমি বাংলাদেশ থেকে আসি প্রায় 12-13 দিন পর। প্রায় 29-30 তারিখে আসার পরে আমার মনে হয় যে হ্যাঁ আমি অমরনাথ যাত্রা করব। হঠাৎ করে একদিন রাতে মনে হলো অমরনাথ যাব। তো আমি সবাইকে ফোন করি যারা যারা অমরনাথ গেছে আগে, আর তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে কী কী করণীয় আছে, ইউটিউবের ভিডিও দেখি।
যে কী কী করতে হবে। তারপরে জানতে পারলাম যে প্রথম করণীয় স্টেজ হচ্ছে আমার বাড়ির কাছের যে হসপিটাল আছে সেখানে যেতে হবে, যেটা অমরনাথ যাত্রার নিজেদের ওয়েবসাইট থেকেই একটা কাগজ একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটাকে আমি ডাউনলোড করলাম, প্রিন্ট আউট করলাম, ফর্মটা গিয়ে ফিল আপ করলাম, তারপরে গেলাম হসপিটালের সব রকমের টেস্ট হয়, যেটা বাড়ির একদম কাছের হসপিটাল সেটাই গেছিলাম, যেটা হচ্ছে আমার বাড়ির কাছে চুচুড়া, মানে জিরাট হসপিটাল নয় ওটা, কিন্তু ওদের হসপিটালের যে লিস্ট সেটাও এই অমরনাথ যাত্রার যে লিস্ট বেরোয় হসপিটাল লিস্ট সেখানে থাকতে হবে। আর আমার বাড়ির কাছে লিস্টের মধ্যে ছিল চুচুড়া, শ্রীরামপুরও ছিল, বাট শ্রীরামপুর গেলে হবে না, তোমাকে এটাই জিজ্ঞেস করবে ওরা যে বাড়ি কোথায়, সেই অনুযায়ী কিন্তু তোমাকে বলে দেবে যে তোমাকে কোন হসপিটাল যেতে হবে। তো আমি রীতিমতন চুচুড়া হসপিটালে যাবার পরে আমার সমস্ত কিছু টেস্ট একদিনের মধ্যেই হয়ে যায়, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে টেস্ট হয়, যেটা টেস্ট হবে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, এক্স-রে করবে বুকের, সমস্ত কিছু ওরা দেখবে, আর চোখের টেস্ট, এগুলো জাস্ট হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চুচুড়া মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যারা আছো তারা যদি চুচুড়া থেকে যারা করবে তাদের অনেক সুবিধা হবে, কারণ তাদের ডাক্তারদের ব্যবহার কিন্তু খুব ভালো আর খুব তাড়াতাড়ি হয়। ব্যাস আমাদের তারপরে হয়ে যাওয়ার পরে সেদিনকার বেজে যায় বিকেল 4টের পর, তো কোনোভাবে আর স্লট তো হয় না, অনলাইনে স্লট তো খুব তাড়াতাড়ি প্রথমেই বুক হয়ে গেছে, তাই একদম চলে যাই পরের দিন চন্দননগরের পিএনবি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখান থেকে অমরনাথ যাত্রার স্লট বুক করা যায়। এবারে অমরনাথ যাত্রার স্লট যদি অনলাইনে না পাওয়া যায় সেক্ষেত্রে তোমাদের কাছে একটা লাস্ট অপশান থাকবে ব্যাংক। এবার এই ব্যাংকের যে লিস্ট কোন ব্যাংক, বিভিন্ন জায়গায় স্টেট ব্যাংক, ইয়েস ব্যাংক, পিএনবি ব্যাংক, তো আমাদের যে হুগলি ডিস্ট্রিক্টে একটাই ব্যাংক শো করে, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চন্দননগরের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমি যাবার পরে আমাকে বলে যে 20 দিন পর তুমি স্লট পাবে। তো আমি যখন স্লটটা নিতে যাই অনেক স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার আমাকে প্লিজ প্রথম দিন, আমি ভিডিও পারপাসে যাব, প্লাস প্রথমবার যাচ্ছি, তাই যাতে এই বরফানি বাবাকে একটু ভালো মতন দেখতে পারি, কারণ যত দিন যায় এই বরফ কিন্তু গলে যায়। তার জন্যই সেই আশা নিয়ে বেরিয়ে পড়লাম, আর সেদিনকার উনিও সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। আর এটাই হচ্ছে বাবার কৃপা, বাবা না থাকলে হয়তো আমার এত তাড়াতাড়ি কাজটা হতো না। জাস্ট 2 দিনের মধ্যে প্রিপারেশান নিয়ে সমস্ত কিছু আমি করে ফেলেছি। আর তারপরে ট্রেনের টিকিটটাও কাটি, কাল রাত ওয়েটিং লিস্ট 3 ছিল। আমি তো একদম ভেবেই নিয়েছিলাম যে আমার টিকিট কনফার্ম হবে না, আমার সব কিছু হয়ে গেলেও যেতে পারবো না। যখন আমার চার্ট প্রিপারেশান হয় সন্ধ্যেবেলার পরে, তারপরে আমাকে আরএসিতে টিকিট দিয়েছে, তাই আমি সাইড লোয়ারে আরএসিতে জার্নি করব। এই হচ্ছে আজকে আমার গল্প। আর আপাতত কলকাতা স্টেশন ছাড়লো, আর তোমাদেরকেও বলে দিলাম যে অ্যাকচুয়ালি কী করতে হয় অমরনাথ যাত্রা যাওয়ার জন্য। আমাদের পরের স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরে কামারকুণ্ডু, তারপরে হচ্ছে বর্ধমান। আর এই ট্রেনটা ছাড়াও আমি অন্য ট্রেনেও পারলেও যেতে পারতাম, বাট আমার কাছে কোনো অপশন ছিল না, আমাকে এই ট্রেনটাকে অ্যাকসেপ্ট করতে হলো। তার কারণ এটার সিটটা আমি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল পেয়ে গেছি, আর বাকি ট্রেনগুলোতে গেলে হয়তো আমি আরও ভালো স্মুথলি যেতে পারতাম, কিন্তু এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন চলে, তাই অপশন সবার কাছে এই ট্রেনটা থাকে, তাই এই ট্রেনটাই আমি করেছিলাম। টেস্ট করে নিলাম, তারপর দেখলাম যে ভান্ডারি আউট অফ সার্ভিস হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা গেলাম, আমরা 173 পুরো লাইনে দাঁড়িয়ে সারাদিন, মানে সেই সকাল 5টা থেকে আর বিকেল 5টা পর্যন্ত। সকাল 5টা টাইমটা দেখে দাদা কিন্তু বলছে কিভাবে দাদারা স্লট পেয়েছে অমরনাথ যাত্রার, মানে আমি সেখানে বলবো অনেক, মানে কি বলবো, টাইম নষ্ট না করেও 15 দিন 16 দিন পরেও আমি খুব ভালো মতন স্লট পেয়ে গেছি। কি বলো দাদা? মানে খুব লাগ আমার ভালো ছিল, এটা কিন্তু বলতে হবে। আর দাদারা কিন্তু সেকেন্ড ডে থার্ড ডে, হ্যাঁ ওটাই, হ্যাঁ গ্রুপে হলে হতো না, ওই আমি যেদিনকার স্লট নিয়েছিলাম 2টো না 3টে পড়েছিল, ওই জন্যই হয়েছে। বুঝতেই পারছো যে অমরনাথ যাত্রার ক্রেজ কতটা থাকে। এই 19শে আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা হবে, তো দেখা যাক যে কেমন আমরা দর্শন করতে পারি। আর ট্রেন আপাতত ফাঁকা আছে, কারণ মোটামুটি দক্ষিণেশ্বর আর বর্ধমানেই সব ভর্তি হয়ে যায়, আমি আগেরবারও দেখেছিলাম। দিল্লি থেকে করেছে। তো আমরা বেরিয়ে গেলাম। ও দক্ষিণেশ্বরের যে মন্দির সেটাও তোমাদেরকে একবার দর্শন দিয়ে দিই, চলো। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চারিদিক সবুজে ভরে গেছে, এত সুন্দর লাগছে না এই দৃশ্য। ওহো দেখো দেখো কি সুন্দর লাগছে। ঢুকে পড়লাম আমরা এই দক্ষিণেশ্বর ব্রিজে, হেভি লাগে কিন্তু, মানে দক্ষিণেশ্বর মন্দির ওই কোনায়, আর আমরা এই ব্রিজটাকে যখন ক্রস করি, এটা কিন্তু আমাদের একটা, মানে কত সুন্দরভাবে বাস যাচ্ছে আর এই ট্রেন যায় একসাথে কানেক্ট করা, এটা কিন্তু বেশ দারুণ লাগে।
এই লাইনে আর দেখার মতন কিছু নেই, একদম গিয়ে সিটে বসি। আর ট্রেন নিয়ে বেশি কথা বলবো না, কারণ তোমরা অলরেডি আমার জম্মু তাওয়াই স্টেশন যাওয়ার জানুয়ারি মাসে যে ভিডিও ছেড়েছিলাম সেখানে অলরেডি তোমরা সমস্ত কিছু ডিটেলসে দেখেছো, তাই আশা করছি কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। আর এই দেখো এখানেও কিন্তু এরকম পায়ে চেপে জল পড়ে, যেমন অমৃত ভারত এক্সপ্রেসে আছে ঠিক তেমন। আর টয়লেটস वगैरह আমি পরে দেখাবো, বলে দেবো তোমাদের জাস্ট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। জানো আমি টয়লেট এখন একদম পছন্দ করি না। আর এখানে ডাস্টবিন দেওয়া আছে, খাবার দাবার খেয়ে প্যাকেট वगैरह যাই থাকবে এর মধ্যে ফেলো। এই যে পাওয়া যাচ্ছে মুড়ি, কিন্তু আমি মুড়ি নয়, বাড়ি থেকে নিয়ে এসেছি ভাত ডাল তরকারি, সেটাই খাওয়া হবে। এই যে নিয়ে বসে পড়েছি। আর ট্রেন বেশ ভালো স্পিডে যাচ্ছে, চেক করলাম প্রায় 130-এর কাছাকাছি স্পিড আছে এই ট্র্যাকে। যেমন এই ট্র্যাকে পারমিসেবল স্পিড আছে ঠিক তেমনই যাচ্ছে। আর আমরা এখন শক্তিগড়ের ল্যাংচাকে ক্রস করছি, এক্ষুনি ঢুকে পড়বো আমরা বর্ধমানের সীতাভোগে। ও ক্রস করলো, এটা ছিল পাটনার যে বন্দে ভারত আছে, পাটনার বন্দে ভারত। এই এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। কিন্তু খুব ভালো, একজন এসে বলে দিয়ে গেল যে কোনো রকম কোনো প্রবলেম হলে তাকে কন্ট্যাক্ট করতে। ভালো তাই না বলো? এরকম কিন্তু কখনো দেখা যায় না, কোনোদিন দেখিনি আমি। এটা কিন্তু খুব ভালো লাগলো, একজন করে এরকম ইন্ট্রোডিউস করে দেয়া। হ্যাঁ, যে ওনার সাথেই কোনো প্রবলেম হলে কোনো কিছু নিয়ে কন্ট্যাক্ট করে নিতে। 1:37 বর্ধমান স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন একটু গেটের কাছে এলাম। তোমরা দেখেছিলে পেলিং সিরিজে মৃন্ময় ছিল, মৃন্ময় অ্যাকচুয়ালি রেলে জব করে, ও হচ্ছে এখানে কাজ করছে, তো ওই জন্য বললো যে হাত দেখাবে। ইস্টার্ন রেলওয়ে আর লোকাল। চলো বাই বাই, দেখা হয়ে গেল। তোমরা দেখেছিলে ওকে পেলিংয়ের সিরিজে। এবার ভেতরে যাই, খাওয়া দাওয়া করতে হবে। আর যেরকম ডেট থাকবে অমরনাথ যাত্রার, সে সেরকমভাবে একটা কনভিনিয়েন্স ডেট নিয়ে যে কোনো দিন এই ট্রেনটার টিকিট কেউ নিতে পারবে। আর এখন সময় আপডেট হচ্ছে প্রায় 2টোর কাছাকাছি। আর এই ট্রেনটায় গেলে আরেকটা সুবিধা হয়, বাড়ি থেকে মায়ের হাতের একদম রান্না করা খাবার আনা যায়, আর সেটাই নিয়ে এসেছি। দেখো বেশি কিছু আনিনি, এখানে মা সব রকম সবজি দিয়ে একটা ডাল করে দিয়েছে, আর এখানে ভাত, আর এখানে এনেছি আমি আম। তো এইগুলোই এখন খাওয়া দাওয়া করবো। বেশি রিচ, কারণ বুঝতেই পারছো নেক্সট কটা দিন কী হতে চলেছে এই জার্নিটায়, তাই শরীরটাকে ঠিক রাখতে হবে। খাবার ট্রেনেও যতটা পারবো কম কমই খাবো, মুড়ি বাগেরা সব কিছু এনেছি, এইসব খেয়েই কাটাবো। বেশি রিচ খাবার খুব অ্যাভয়েড করতে হবে এই জার্নিতে অন্তত। মানুষ দেখবে ঠিক অভ্যস্ত হয়ে যাবে। লাইফে কিছু এসেনশিয়াল যাবে কি করে গভর্নমেন্ট হ্যাঁ, কেন যাবে না? আছে পাশ দিয়ে যেটা আমাদের ডাউনের জম্মুতে হয় সেটাই ক্রস করলো। ভাগ্যটা খুব ভালো, এখনো চেক করলাম IRCTC-তে, দেখলাম যে RAC কালকে অযোধ্যা থেকে আসবে। তো এখন আমি একটু এই চাদরটা পেতে নিই, এতে তারপরে একটু ঘুম দেওয়া যায়। একদম সুন্দরভাবে চাদর ঠাদর পেতে নিয়েছি। এবার একটু রেস্ট করে নিই, সময় আপডেট 3টে বাজে, আর একটু রেস্ট করে তারপরে আবারও সন্ধ্যাবেলাটা আড্ডা দেবো। চলো একটুখানি শুয়ে নিই। উপরে যে মেঘ হয়ে আছে ওখানটাতেই আছে বরেশ্বনাথের মন্দির, এখানেও ট্রেক করে যেতে হয়। আর বলে না ভগবান সাথে থাকলে সব কিছুই সম্ভব। এত সুন্দর ওয়েদারটা মেন ম্যাটার নয়, আমার যে RAC সিটটা ওটাও কনফার্ম হয়ে গেছে। টিটি এসে আমাকে এক্ষুনি বললেন যে আমার 22 নম্বর সিট কনফার্ম হয়ে গেছে। মানে কিন্তু আলাদাই, মানে সত্যি এরকম একটা জার্নি যেখানে আমার প্রথমে থাকে ওয়েটিং লিস্ট 3, তারপরে আবার RAC হয়, তারপরে আবার কনফার্ম হয়ে গেছে ট্রেনে ওঠার পরে। ব্যাপক সুন্দর। আর এরকম পাহাড়ের পাশ দিয়ে আমরা জার্নি করতে করতে যাচ্ছি। সময় আপডেট হচ্ছে 6:15 মতন, আর প্রচুর আলো আছে এই সাইডে। এখানে দেখো এই দাদারা বৌদিরা সবাই মুড়ি মেখেছে, এখানে আমাকেও জয়েন করতে হলো।
বন্দে ভারত দে। আপডেট হচ্ছে রাত প্রায় 1:30টার কাছাকাছি, আর আমরা এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায়। আর ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ছিল, ইন্ডিয়া জিতে গেল, ফাইনালে আমরা উঠে গেলাম। আবারও একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো আমরা জাস্ট কিছু দিনের মধ্যে। সেই দুঃস্বপ্নটাকে কাটানোর সময় এসছে আমাদের। সেই দুঃস্বপ্নের জন্য কোনো হাসি মুখে আমরা সমস্ত কিছু পাই এবার। 7:57, প্রচুর ঘুমিয়ে পড়েছি আর জাস্ট অযোধ্যা জংশন ছেড়ে বেরোচ্ছে। 8:13 আর আমরা এসে পৌঁছেছি অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। করে কি এটা উনো খেলতে লেগেছে, সবাই খেলছে। এখানটা দেখো, এই যে চা নিয়ে নিলাম। কিতনা করকে? 20 টাকা। এটা ক্রস করছে ভারত গৌরব ট্রেন। এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। আর আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, যেটা তোমাদেরকে প্রথম দেখাচ্ছি আমার চ্যানেলে। জোম্যাটো থেকে কিন্তু খাবার তোমরা অর্ডার দিতে পারবে পার্টিকুলার কয়েকটা স্টেশনে, যেমন এই রুটের এখানে আমি অর্ডার দিতে পারবো, আবার রাতে মুরাদাবাদ স্টেশনে অর্ডার দিতে পারবো। সব জায়গায় এই ব্যাপারটা অ্যাভেলেবেল হয় না। তোমরা জোম্যাটো অ্যাপটা আইআরসিটিসির যখন পিএনআরটা দেবে ফুড ডেলিভারি করার সময়, সেই সময় তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে আসবে যে জোম্যাটো কোন কোন স্টেশনে অ্যাভেলেবেল, সেটা তোমরা দেখে নিতে পারবে। আমি একদিক দিয়ে বাইরে গেছি, অন্যদিকে দরজা দিয়ে এসে আমাকে এই যে চাইনিজ ওক থেকে খাবার দিয়ে গেছে, যেটা আমাদের কলকাতাতে ওদের নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। লখনৌতে ট্রেনটার প্রায় অনেক বিফোর টাইমে চলে এসছে, এখনও প্রায় 25 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। আর আপাতত এই খাওয়া দাওয়া করব আমি যখন লখনৌ ছেড়ে দেবে তারপরে। চলো, এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। বেশ কিন্তু ভারী আর অনেকটা দিয়েছে। চিলি চিকেন টাইপের একটা করা আছে, আর এখানে রাইস দেওয়া আছে, যেমন সাধারণত বোল সিস্টেমগুলো হয় ঠিক তেমনই। আর স্মেলটাও কিন্তু খুব চাইনিজ ওভেনে রান্না করলে ঠিক যেমন স্মেলটা আসে সেরকমই আসছে। অথেন্টিক টেস্ট পেলাম, বেশ ভালো। এটা কিন্তু খুব ভালো লাগলো যে তোমরা তোমাদের পছন্দের রেস্টুরেন্ট যেখান থেকে খেতে ইচ্ছে করে রিভিউটা দেখে নেবে, আর সেখান থেকে তোমরা অর্ডার করে একদম ট্রেনেই খাবার পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যবস্থা করেছে। সময় আপডেট 8:13, 1.5 ঘন্টা লেটে চলছে, আর যেন ভালো লাগছে না কোনো কিছুই। একদম পুরো যেন লোকাল ট্রেনের মতন যাচ্ছি এই ট্রেনটাতে, এরকমই লাগে। হচ্ছে 9:47। আর একটু আগে মুরাদাবাদ জংশন, 1 ঘন্টা আগেই প্রায় মুরাদাবাদ জংশন থেকে আবারও রাতের খাবার, যেটা এখানকার মুরাদাবাদি বিরিয়ানি, সেটা অর্ডার করেছিলাম আর ওটা চলে এসছে। আর এখানে যে আরও দাদারা আছে ওরাও সবাই একসাথেই আমরা অর্ডার করে নিয়েছি। আর আমরা আপাততই খাওয়া দাওয়া সেরে এখন ঘুম দেব। কালকে সকালে দেখি এখন 1.5 ঘন্টা লেটে চলছে, কালকে সকালে কখন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পৌঁছাই, তারপরে কি কি প্রসিডিওর আছে, কিভাবে কোথায় পৌঁছাচ্ছি, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে 13151, যেটা 27 তারিখ কলকাতা থেকে ছেড়েছে জম্মু তাওয়াই। তার এই অবস্থা, বাথরুম অবধি যাওয়া যাচ্ছে না। এটা 3rd ইকোনমিতে আছি। এত টাকা দিয়ে আমরা কি যাচ্ছি জানি না, কোনো সেফটি বা কিছু বলে কিছু নেই। এখানে পাচ্ছে শুয়ে পড়ছে, বসে পড়ছে, দরজার ওখানে যাওয়াই যাচ্ছে না। বলুন দাদা, কি অবস্থা? কি অবস্থা?
ব্লক করে আসলে প্যাসেজগুলোতে শুয়ে পড়েছে, এই প্যাসেজগুলোতে শোয়ার কোনো আইন নেই, লিগ্যাল মানে সেকশন বলে যে প্যাসেজে শুতে পারে না, যে মানুষের যার সিট তার সামনে। তো আবার এসিতে এরকম হচ্ছে, মানে এত টাকা দিচ্ছি আমরা, তাহলে কি জন্য? এসির অবস্থায় তাহলে স্লিপার এবং জেনারেল যাতা অবস্থা যাতা। সময় আপডেট হচ্ছে 7:50 আর আমরা এসে পৌঁছালাম জলন্ধর ক্যান্টনমেন্ট। আর কালকে রাতে এইবার এরপরে কি হয়েছিল, আমরা কেউ আমাদের সিটে ঠিকঠাক মতন মানে বসতে পারছিলাম না, টয়লেট যেতে পারছিলাম না। তারপরে রাত 2টো নাগাদ কোনো একটা স্টেশন থেকে আরপিএফ আসে, একজন মহিলা আর দুজন। কে কে এসেছিল দাদা একটু বলো তো, কে কে এসেছিল কালকে রাতে তোমরা দেখেছো? দুজন মেল জওয়ান, দুটো মেল, দুজন মেল জওয়ান ছিল। দিয়ে তারপরে ভালো কাজ হলো না একদম। তারপরে কিন্তু টুইট করাতে, এই যে সবার দেখেছিলে যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু সবাই মিলে আমরা বললাম, সেই ভিডিওটাই আমি টুইট করে দিয়েছিলাম রেলওয়েজকে। আর টুইটে আইআরসিটিসি, ডিআরএম শিয়ালদা, ডিআরএম হাওড়া, রেল মাদার সবাইকে ট্যাগ করে দিয়েছিলাম। ব্যাস এই কজনকে করলেই হয়ে যাবে। তো তারপরে খুব সুন্দরভাবে একদম চারিদিক একদম ওরা সবাইকে উঠিয়ে নিয়ে চলে গেছিলো। কারণ যাদের এই এসিতে টিকিট আছে ওয়েটিং লিস্টে তারা থাকুক ঠিক আছে, বাট যাদের টিকিট নেই জেনারেলে আছে তারাও এসে এখানে শুয়ে পড়েছিল, বসে পড়েছিল। টয়লেট পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। মানুষ বেশি টাকা দিয়ে ফেসিলিটিস তাহলে আর কি পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আরও এখনো 2 ঘন্টা পরে আমরা টাওয়ার হারিয়ে ফেলবো, তারপরে একদম জম্মু স্টেশনে গিয়ে নতুন সিন নেব। এখন এই যে মুড়ি মাখা হয়েছে, মুড়ি মেখেছে হচ্ছে এই যে দাদা দিদিরা সবাই আছে এখানে, ওরা সবাই মুড়ি মেখেছে। যখনই মোটামুটি অমরনাথের দিন ঘনিয়ে আসবে বা তোমরা যখন যে কোনো এই বৈষ্ণোদেবীতেও যখন যাবে, চেষ্টা করবে যে আর রিচ খাবারগুলো অ্যাভয়েড করতে। তখন এই মুড়ি বা একটু কম মশলার খাবার, ভেজ জাতীয় খাবার এগুলোই খাবে, তাহলে শরীরটা ভালো থাকবে। পাঠানকোট ঢোকার আগের এই হচ্ছে লাস্ট ব্রিজ, বেরিয়ে গেলাম। পৌঁছালাম কাটুয়া, আর এর পরের যে স্টপেজ সেটাই হচ্ছে আমাদের জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। এই যে দেখো দাদার মোবাইলে পাকিস্তানের টাইমও নিয়ে নিয়েছে, কারণ এখান থেকে পাকিস্তান খুবই কাছে। ইসলামাবাদ দেখো লেখা আছে 10:25, আর আমাদের টাইমিং হচ্ছে এখন 10:55। ও দেখো পুরো ট্যাঙ্কার, কি সুন্দর লাগছে, অনেক কটা রাখা আছে। বাপরে, আর ভালো লাগছে না। মানে প্রায় এখন সময় আপডেট হচ্ছে 12:07, আর পরশু দিন আমরা 11:45 ছেড়েছিল, তাই তো? 11:45 আমাদের ট্রেন 48 ঘন্টা পার হয়ে গেল, যেটা পার হওয়ার কথা ছিল না। ট্রেন এসে দুবার দাঁড়িয়ে পড়লো জম্মু তাওয়াই স্টেশন ঢোকার আগে। এখনও প্রায় 6-7 কিলোমিটার দূরেই আমরা আছি। সবার মোবাইল মোটামুটি পাঠানকোট ক্রস করার পরেই খেলনা হয়ে গেছে, তাই জন্য সবাই জমিয়ে গল্প করছে একদম সব দিকে। সবাই এই যে দাদা দিদিরা এইদিকে সবাই মোটামুটি যে যার মতন গল্প সল্প করছে। আর এখন গিয়ে আমাদের মেন কাজ থাকবে হচ্ছে RFID কার্ডটা নেওয়া, আর তারপরে একটা সিম নিয়ে নেওয়া। ভাবছি জিওরি নেব, যেটুকু দেখেছি যে জিওরি টাওয়ার সবথেকে ভালো থাকে। জানুয়ারি মাসেও যখন এসেছিলাম, 2 দিনের জার্নি করার পর বরফানি বাবার কাছে পৌঁছানোর জন্য আমরা আমাদের প্রথম যে স্টেপ, প্রথম যে জায়গা, সেই ইনিশিয়াল জায়গায় আমরা এসে পৌঁছালাম, জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আজ থেকে 6 মাস আগে এসেছিলাম যখন কাশ্মীর ঘুরতে, তখন এই স্টেশনেই আসতে হয়েছিল। আবারও এসে পৌঁছালাম জম্মু তাওয়াই। ওয়েলকাম টু জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। বাই। চলে এসেছি আমরা সবাই, এই গ্রুপ কিন্তু আমরা সবাই ট্রেনে এসে যার যার সাথে পরিচয় হয়েছে। আর এখন আপাতত এই কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আমরা বাইরে যাব। সবাই তাহলে একসাথে হোক, হরে হরে মহাদেব। জোশ দেখো, সবাই কিন্তু যাচ্ছে, সবাই। ও বরফানি বাবার এই জোশ নিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে বাইরে। এই হচ্ছে এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরে চলে যাচ্ছি।
আর এখন আমাদের যেটা ইনিশিয়াল কাজ সেটা হচ্ছে আমাদের RFID আর মোবাইলের যে সিম সেটাকে কালেক্ট করে নেওয়া। আর গরম কিন্তু সেই কলকাতার মতনই ভালোই গরম আছে, মানে ঘাম এক্ষুনি বেরোলো বলে। যাই বলে যাই বলে কোথা থেকে আপনি? খড়গপুর থেকে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। কবে আপনার জার্নি? 1 তারিখ। এইবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে প্রথমে মেন টার্গেট নিতে হবে সিমটা নিয়ে নেওয়া। আর এখন নিয়ে নেব জিওর সিম। চলো। তো এই যে এই দোকানে আমরা এখন এসেছি, এই যে দাদা আমাদের সিম অ্যাক্টিভেট করছে। একদম এই স্টেশনের বাইরে থেকে বেরিয়েই তোমরা যে কোনো জায়গা থেকে সিমটা তুলে নেবে। আমি সিমটা নিয়ে নিলাম। এইবার RFID কার্ড জেনারেট করে একবারে ভগবতী নগরের দিকে বেরিয়ে যাব। ও সিমটা খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আমরা, মানে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে। এইবার আমরা চলে যাব RFID কার্ড নিতে, যেটাও নাকি 5 মিনিটই সময় লাগছে। যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে। এ হচ্ছে জম্মু তাওয়াই স্টেশনের ফ্রন্ট সাইড। আর আমরা RFID কার্ড বানাবো এবার। RFID কাউন্টার অ্যারো মারা আছে একদম স্টেশনের বাইরে। আমরা এখন এদিকে যাব। মানে যে প্রথম আসবে তার কোনো টেনশন নেই, এখানে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে গাইড করা থাকে। এই যে এইখানে হচ্ছে RFID কাউন্টার, আবার বিশ্রাম ঘর লেখা আছে। টাটা হয়ে গেছে, এখানে ঢুকে পড়লাম। ওরে বাবারে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। এখানে একদম শ্রী অমরনাথ যাত্রা, এই হচ্ছে লাইন অমরনাথ যাত্রার RFID কার্ড কালেক্ট করার জন্য। আর আমরা চলে এসেছি এখন ওই সামনেটায়। বেশি দূর লাইন নয়, ভাবছিলাম যে অনেকটা বড় হবে হয়তো, তবে অসুবিধা কিছু নেই, একদম ভালোই হলো। আচ্ছা, তোমাদের জন্য একটা ভালো সুখবর, যেটা হচ্ছে আমরা ভাবি যে भैया मेरा रजिस्ट्रेशन हो चुका है, कार्ड बनवाना है सिर्फ। हाँ बस बस तो आप यहीं बनेगा? सीधा सीधा ही लाइन है। हाँ, যারা যারা ব্যাংক স্লট পাওনি, যারা যারা অনলাইনে স্লট পাওনি, এখানে এসে এই যে কাগজ, এখানে রেজিস্ট্রেশন করেই তোমরা বেরিয়ে যেতে পারবে। এইটা কিন্তু খুব সুবিধার। যেটা আমরা কেদারনাথ চারধামের যখন যাই তখন কিন্তু অসুবিধার হয়, আমরা সাধারণত অফলাইনে সহজে খুঁজেই পাই না যে কোথায় অফলাইনে করব। অমরনাথ যাত্রার এইটা কিন্তু তোমরা এখানে আসলেই পেয়ে যাবে। দেখো লেখা আছে ইনস্ট্রাকশন ফর পিলগ্রিমস ফর অন স্পট রেজিস্ট্রেশন। ব্যাস, আর কিছু রইল না। বুঝে গেলে তোমরা তোমরা কিন্তু চলেই আসতে পারো। রেজিস্ট্রেশন যে ডেটে মনে হবে আসতে চাইছো চলে আসতে পারো। এই যে এখানে হচ্ছে RFID কার্ড নেব। এই যে এখানে আমাদের এই কাগজটা চেক হয়ে যাবে, তারপরে ওখান থেকে গিয়ে আমরা কার্ড কালেক্ট করব। আচ্ছা, যারা ব্যাংক থেকে করে এসছে তাদের মনে হয় তেমন কিছু লাগলো না, শুধু এটা দেখালেই কার্ড দিয়ে দেবে। এটা কিন্তু বেশ সুবিধার। RFID কার্ড পেয়ে গেছি, পুরো তাড়াতাড়ি হয়ে গেল। 4-5 মিনিটের মধ্যেই সমস্ত কাজগুলো যেন হয়ে গেল। যারা মেডিকেল করে আসবে না তারা কিন্তু এখানেও মেডিকেল করে তারপর অমরনাথ যাত্রায় যেতে পারো। এটা কিন্তু খুব সুন্দর লাগলো সিস্টেমটা। জম্মু স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে এরকম একটা মার্কেট আছে, তোমরা কিছু কেনাকাটা করার থাকলে এখান থেকে করতে পারো। আমাদেরও কিছু প্রয়োজনীয় জিনিস সেটা এখান থেকে আমরা কিনে নিলাম। এখান থেকে অটো নিলাম, এই অটো করে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু ওই 20 টাকা 30 টাকা এরকমই কিন্তু ভাড়া। আর তোমরা যদি সিঙ্গেল থাকো বা ডবল থাকো সেক্ষেত্রে কিন্তু 50-100 টাকা লাগতে পারে। আমি তো একা এসেছি, আমার সাথে আরেকটা দাদা কালকে জয়েন করবে। তোমাদের কাজ কিন্তু এটাই থাকবে যে তোমরা একদম স্টেশনের বাইরে যে কোনো রাস্তা যেগুলো সোজা বেরিয়ে আসছে সেই রাস্তা ধরে বাইরে চলে আসো। বাইরে এসে তোমরা বলো যে এরকম টোটো আছে, যে ভগবতীনগর বেস ক্যাম্প যাবো, তোমাদেরকে একদম ওখানেই পৌঁছে দেবে। গরম তো মনে হচ্ছে কলকাতা ফেল, মানে বিভৎস গরম, বিভৎস গরম। দেখো আমরা যে জম্মু তাওয়াইতে করে এলাম, এটাই হচ্ছে তাওই নদী। এসছি কিন্তু এই তাওই নামটা, জম্মু তাওই। এখানে আমাদের চেকিং হবে, পার্চিটা চেক করলাম। RFID কার্ড তো আছেই, তোমরা এখানে এসেও RFID কার্ড নিয়ে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। চলো এইবার যাওয়া যাক। এইবার আমরা এই চেকিংটা করব, তারপরে ব্যাগ চেকিং করে আমরা ভেতরে ঢুকে যাব। যাত্রী নিবাস ভগবতীনগর জম্মু চলে এসেছি আমরা একদম যাত্রী নিবাসের সামনে। আর এখানে হবে আমাদের ব্যাগ চেকিং মেশিন। ব্যাস, ব্যাগ চেক হয়ে গেল, এখানে আমরা ঢুকে গেলাম। ও চলে এসেছি দেখো একদম পুরো এই ভগবতীনগরের বেস ক্যাম্পে। ও বাপরে,
অনেক কিছু চেকিং বাগেরা হয়ে গেল। এইবার আমরা এখান থেকে এই রকম লাইন করা আছে, এখান থেকে ঢুকে যাচ্ছি। এখানে দিয়ে দিয়েছে এই বছরের জম্মু থেকে বালটাল আর জম্মু থেকে পেহেলগাঁও এই দুটোর বাসের চার্জ, আর আমি বাসেই যাচ্ছি। আর আমি যাব পেহেলগাঁও 2 নম্বর যেটা আছে এটাই। এই হচ্ছে কিছুটা চার্জেস, 840 টাকা এসি মিনি, এসি বাসেস যেমনি নর্মাল 840, সুপার ডিলাক্স বাস 553 আর সেমি ডিলাক্স 404 টাকা। অবশ্যই এইখান থেকে এসেই বাস কিন্তু আরামসে বুক করে নিতে পারবে। এখান থেকে এই যে টিকিট বুকিংয়ের যে আওয়ার সেটা লিখে দিয়েছে 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই যে পেহেলগাঁওয়ের জন্য এই তোমরা এসে এখান থেকে বাস এসেই আগে চেষ্টা করবে যে বাসের টিকিটটাই করে নেওয়ার, তারপরে রুমটাকে নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু তোমাদের বেশ সুবিধা হবে এই জার্নিটা। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি একদিন হয়তো এখানে আরও স্টে করব, আমি কালকেই চাইলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আরও একজন দাদা আসছে, যেহেতু আমি ইউটিউবেও লিখেছিলাম কমিউনিটিতে যে আমার আরেকজন সঙ্গী চাই, আমি একা, তো ওই দাদাটাই আমাকে আরও বললো যে ঠিক আছে চলো প্রীতম আমি তোমার সাথে যেতে পারি। তো ওনার যাওয়ার ডেট হচ্ছে 2 তারিখে, তাই জন্য আমি ওনার জন্য ওয়েট করে গেলাম। আমি ওই জন্য আজকে এখানে এক্সট্রা একদিন থাকবো, তাই জন্যই এরকম একটা প্ল্যান করছি যে ভগবতীনগরে আমি এক্সট্রা একটা দিন কাটাবো। আর আপাতত বাসের ব্যাপারে জিজ্ঞেস করে এলাম, বাস তোমরা এসে 2 তারিখেরটাও কেটে নিতে পারো, মানে অ্যাডভান্স। তোমরা এই যে ভগবতীনগর থেকেও সিম নিয়ে নিতে পারো, জিও এয়ারটেল দুটোই অ্যাভেলেবেল। আমি নিয়ে নিয়েছিলাম, আমি যেহেতু একা মা বাবাকে ইনফর্ম করতে হবে, তাই জন্য আমি আগেই সিম নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি ডরমিটরির জন্য, বাট যেহেতু 5টা বাজে আজকের দিনের জন্য এখনও ডরমিটরি পাবো কি না কোনো ঠিক নেই, তো এখন কিছু বোঝা যাচ্ছে না। আমি ডরমিটরির জন্য ফর্ম ফিল আপ করেছি, তো এখানে আমি এখন 50 টাকা দিয়ে ডরমিটরি পেয়ে গেছি ফাইনালি। মানে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হয়েছে, আমাকে গিয়ে ডরমিটরি অ্যাভেলেবেল আছে কি না সেটা দেখতে হয়েছে, তারপরে বেডের জন্য আমি সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে ওখানে রেখে এসে ভিডিও করে স্যারদের দেখিয়েছি, তারপরে স্যারে বিশ্বাস করেছে যে হ্যাঁ রুম অ্যাভেলেবেল, মানে ডরমিটরি রাখার মতন, আমি থাকার মতন একটা জায়গা অ্যাভেলেবেল আছে। সেই করে আমি এখন ডরমিটরিতে থাকবো। একটা একটা করে ভগবান কিন্তু সব কিছুই ঠিকঠাক করে দিচ্ছে, আর আমি ফাইনালি কোনো কারণে একটা রুমও পেয়ে গেছি। বাস হো গেয়া না, পেয়ে গেছি, মানে খুব ভাগ্য ভালো ছিল, তাই জন্যই কিন্তু হয়তো পেলাম। এখানে এই তোষক নেওয়ার লাইন পড়েছে, এই যে এগুলো সব নিয়ে যাচ্ছে, দেখো এই তোষক আমি নিয়ে নিয়েছি। এখানে ঠিক পেছনে যেখানে আমি 120 টাকা দিয়েছি, একটা তোষক, একটা বালিশ, একটা চাদর দিয়েছে। যখন এটা আমি আবার রিটার্ন করব তখন সেটা আমাকে আবার টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে কিছুটা এখানে ডরমিটরি, যেখানে সবাইকে একসাথে এইভাবে থাকতে হবে। আর আমিও একদম ওইখানে কোনায় আমার ব্যাগ রেখে দিয়েছি, আর এইভাবেই এখানে থাকতে হয়। পুরো ব্যাপারটা কিন্তু এসি 50 টাকা করে নেয়। তো এই হচ্ছে, বাইরে কিন্তু বেশ গরম, তাই জন্যই এরকম ডরমিটরি নেই। 50 টাকায় এসি ডরমিটরি বলতে এরকমই, আর টয়লেট বাগেরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই। এই হচ্ছে ভগবতীনগরের পুরো যাত্রী নিবাস। দেখো এখানে হচ্ছে পুরো জায়গাটা কিন্তু ডরমিটরি এরিয়া, আর ওদিকে তোমরা পাবে রুম এরিয়া। তো আমি এখানেই 50 টাকা করে একটা কোনো কারণে ডরমিটরি সেট করতে পেরেছি। যত তাড়াতাড়ি তোমরা আসবে তত তাড়াতাড়ি কিন্তু এই ডরমিটরি পাবে, লেখাই আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন চলে যাচ্ছি এখানের যে ভান্ডারা আছে, জানো এখানে এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এনাদের দায়িত্বে, তাই এখানে এখন খাওয়া দাওয়া করে নেব। আর জম্মু তাওয়াই লেট করে দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়েছে, তাই জন্য এখন আমাদের কাছে অপশান এটাই, ফুড কোর্ট লঙ্গরখানার ভান্ডারাতে খাবার দাবার এখন আপাতত বন্ধ, রাতে হয়তো আবার পাওয়া যাবে। এখন ফুড কোর্ট থেকে কিছু খাবার খেয়ে নেব। সোলো ট্রাভেল যারা করবে তাদের জন্য ঠিকঠাক, যদি জম্মু তাওয়াই ঠিকঠাক আসে তাহলে এসেই তোমরা পেয়ে যাবে এখানের এই ডরমিটরি, মানে প্রত্যেকের এরকম আলাদা আলাদা বেড। আর আরেকটা কথা হচ্ছে, আমি ব্যাগ রেখে বাইরেই গেছিলাম, বাট সেফ, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া সমস্ত কিছু করে এলাম, এবার স্নানটা করতে যাব, ব্যাগটা রেখে যাবো, কোনো অসুবিধা আশা করছি হবে না। এবার যাই স্নানটা সেরে আসি। মানে এত লোক হয়ে গেছে, দেখো এখানে সবাই বাইরেও শুয়ে পড়েছে, এই যে, আবার এখানে যে জায়গাটা খালি ছিল ওখানেও এখন লোকজনে ভর্তি হয়ে গেছে। এখন সময় আপডেট হচ্ছে রাত 9টা। একটু রেস্ট করে নিয়েছিলাম,
রেস্ট করে এখন বেরিয়ে পড়লাম। দেখো এমন অবস্থা, এখন কিন্তু এই সাইডগুলো তো সবাই শুয়ে আছে, মানে আমি কিন্তু যখন এসেছিলাম এরকমই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল, বাট খুব ভাগ্য ভালো ছিল, আমি খুঁজে একটা পেয়ে গেছি। আর এখানে চলছে প্রোগ্রাম। চল ব্যাপারটা কিন্তু বেশ জমজমাটি, একদম সুন্দর। এরকমভাবে প্রথমবার এসে এরকম এক্সপিরিয়েন্স করার মজাই কিন্তু আলাদা। সিরিয়াসলি দারুণ লাগলো। রাতে খাবারের সময়টা কিন্তু মোটামুটি 9টার মধ্যে এসে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, না হলে কিন্তু বিকেলবেলা আমরা যেহেতু দেরি করে এসেছি বিকেল 4টে 4:30 পরে আর কোনো রকম খাবার দাবার এই লঙ্গরখানা থেকে দেওয়া হয় না, তখন বন্ধ হয়ে যায়। আবারও রাতের খাবার আমরা এখন খাবো, তার জন্য আবারও লাইনে চলে এসেছি। চলো খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি একটু রেস্ট নিতে হবে আজকে। বিশাল ভান্ডারা, আমরা এখন এইখানেই খাওয়া দাওয়া করব। লাইনে চলে এলাম। রুটি নিলাম আর ভাত একটু নিলাম, নয় ব্যাপক বানিয়েছে। সময় আপডেট হচ্ছে, এখন রাত 10টা আর খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো এরকমই হয় কিন্তু এখানে ডরমিটরি, আর এখানে দেখো এই যে এসি চলছে লাইন বাই লাইন, তাই কোনো টেনশনের কোনো কারণ নেই। বেশ কিন্তু মজাই লাগলো আজকের এই প্রথম দিন। আর আমি আরও একটা এক্সট্রা দিন থাকছি, যেহেতু আমি একা একা জার্নি করব এই জার্নিটা পুরো, তাই জন্য আমি আরেকজন যাচ্ছে সেই দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছে বলে তোমাদেরকে আমি হয়তো পরশু দিনের জার্নিটাই দেখাবো। আর কালকে এখানে কী হয় সেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা যারা যারা আমার নতুন টেস্ট শর্ট সেটা জানো না চ্যানেলটা, সেটাও কি একবার দেখতে পারো, ফলো করতে পারো। ওখানে আমি নিয়মিত ভিডিও আপডেট দিচ্ছি, তোমাদের বেশ সুবিধা হবে। আর এখন আপাতত চলো ঘুমিয়ে পড়ার পালা, একটু রেস্ট নেওয়ার পালা। আর এদিকে ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার ফাইনাল, তো ফাইনাল ম্যাচটা দেখেই তারপরে কিন্তু শোবো। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ট্রেন জার্নি প্লাস এখানে পৌঁছানো সমস্ত কিছু নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লেগেছে। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। কি ম্যাচ জিতলাম আমরা, অমরনাথ যাত্রা কালকে। আর সিরিয়াসলি দারুণ দারুণ হলো।